তাহলে কি রাজাকারের নাতিপুতরা পাবে? অন্তর্বর্তী সরকারের 14.5 মাস অতিবাহিত হয়েছে। গণ অভ্যুত্থানের পর গঠিত এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে এ বিষয়ে হতাশাই প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নারী অধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডক্টর ইউনূস সরকারের 14 মাস নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো এখানে। এই 14 মাসে 13টি দেশে 14 বার সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব সফর থেকে বাংলাদেশ কি পেয়েছে, ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা ভূমিকা রেখেছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার সর্বশেষ রোম সফর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই সফরে তিনি কি অর্জন করেছেন? প্রোটোকল অনুযায়ী রোমের মেয়রের অফিসে গিয়ে তিনি বৈঠকে অংশ নিতে পারেন কিনা এমনও প্রশ্ন উঠেছে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এই বিষয়ে ডয়েচে ভেলেকে বলেছেন, প্রধান উপদেষ্টা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অনুষ্ঠান সত্যিকার অর্থে খুব কম হচ্ছে। ফলে এগুলোতে যাওয়া কি ওনার জন্য খুব জরুরি? প্রধান উপদেষ্টার এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। কিন্তু 14 মাস পার হলেও উপদেষ্টারা সম্পদের হিসাব দেননি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিষয়টি নিয়ে আক্ষেপ করে বলেছেন, ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো। কারণ উনিও উনার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনার পুরো মন্ত্রিপরিষদ তাদের বিত্ত বৈভব ও আয়ের তথ্য দেবেন। উনি সেটা রক্ষা করেননি। অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে, কিন্তু দুঃখজনকভাবে সেটাও হয়নি। তবে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, আমি যতদূর জানি অনেক উপদেষ্টাই সম্পদের হিসাব প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। এই সংখ্যাটা অধিকাংশই, তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখনো তো সময় আছে। প্রধান উপদেষ্টা যেহেতু কথা দিয়েছেন, ফলে উনি এটা করবেন। অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি আলোচনা এসেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নির্বাচনের সময় এগিয়ে এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? থামানো গেছে মব সন্ত্রাস? গত 14 মাসে বিচারাঙ্গন কতটা স্বাধীন হয়েছে? নিয়োগ বা অবসর কি সঠিক নিয়মে হচ্ছে? গ্রেপ্তারকৃতরা কি যথাযথভাবে জামিনের অধিকার পাচ্ছেন? সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই পান্না মনে করেন, আইন আছে কিন্তু আইনের শাসন নেই। বিচারালয়কে দুর্নীতিমুক্ত করা না গেলে দেশের কোথাও দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব না। জেরাই খান পান্না আরও বলেন, 2 দিন আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, এখন থেকে আমরা দেখব গ্রেপ্তারকৃতরা যাতে জামিন না পায়। এই বক্তব্য থেকেই তো বোঝা যাচ্ছে বিচার কিভাবে চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জামিনের বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, ফলে আমি মনে করি বিচার বিভাগের 12টা না 14টা বেজে গেছে। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে ফিরে নানা ধরনের আলোচনা সমালোচনায় থাকছেন। তার এপিএস এর দুর্নীতি, কিছু অডিও রেকর্ড বাইরে চলে আসায় বিতর্কে জড়ান তিনি। বিমানবন্দরে অস্ত্রের গুলি নিয়ে প্রবেশ বা গভীর রাতে 300 ফিটে হাঁসের মাংস খেতে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হয়েছে। এমনকি নিজের মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি টাকা নিজ এলাকার জন্য বরাদ্দ দেওয়া নিয়েও সমালোচিত হতে হয়েছে তাকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ কি বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়াতে পেরেছে? প্রধান উপদেষ্টার সফরগুলো থেকে কি বাংলাদেশের নতুন কোনো বন্ধুত্ব হয়েছে, নাকি বন্ধু দেশগুলো তাদের দেশের ভিসা বন্ধ করে দিয়েছে? বাস্তবতা হলো অনেক দেশই বাংলাদেশের পাসপোর্টে ভিসা বন্ধ রেখেছে। ভারত সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিলেও অন্য কোনো ভিসা দিচ্ছে না। ইউএই, উজবেকিস্তান, কাতার, ভিয়েতনাম, ওমান, কুয়েত, বাহরাইন বাংলাদেশের পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে না। থাইল্যান্ড কিছু ভিসা দিলেও অন্তত 45 দিন সময় নিচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়াও ভিসা দিচ্ছে খুব কম। অস্ট্রেলিয়া, জাপানও খুব কম ভিসা দিচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উপর বহির্বিশ্ব কার্যত কতটা আস্থা রাখছে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, আমাদের দেশে তো রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা আছে। প্রতিবেশী দেশ ভারত যখন ভিসা বন্ধ করে দেয় তখন সারা বিশ্বেই একটা খারাপ বার্তা যায়। এই কারণে অনেকেই আমাদের ভিসার ব্যাপারে নেতিবাচক অবস্থান নিচ্ছে। এই সংকট উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট ভূমিকা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করায় গত এপ্রিলে 3 সাংবাদিকের চাকরি হারানোর ঘটনাও দেখেছে বাংলাদেশ। 3 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত মব সহিংসতার ভয়েই 3 সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারের সময় মিডিয়ার অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি খুব বেশি পরিবর্তন দেখি না। আগে যারা মিডিয়ার দায়িত্বে ছিলেন তারা শেখ হাসিনার সুবিধাভোগী হয়ে নিজেরাই তার এজেন্ডা বাস্তবায়ন করতেন। এর জন্য কাউকে কিছু বলতে হতো না। আর এখন মিডিয়ার শীর্ষ পদে বিএনপি ও জামায়াতের লোক বসানো হয়েছে, ফলে তারা এখন বিএনপি ও জামায়াতের স্বার্থ দেখছে। আগেও সাংবাদিকরা স্বাধীন ছিল না, এখনও নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। নতুন বিনিয়োগ আসেনি, চাকরি হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা কি ভাবছেন, কিভাবে টিকে আছে ব্যবসা? গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুলেন বলেন, বিদেশে ক্রেতারা মূলত আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা এখনও অর্ডার করছেন, কিন্তু সেটা একেবারেই নগণ্য। তারা অপেক্ষা করছেন যে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চান। যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, তুমি তো করে লাভটা কি হলো? Well done, side by side, free.